সঙ্গীতা, বৈশালী, কবিতা এবং তিতলি চার বউ তাদের স্বামী, ছেলে মেয়ে এবং শ্বশুর মশাই ও শাশুড়ি মায়ের সঙ্গে বাস করে। তারা চার বউ সবসময় নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলায় লিপ্ত থাকে। আর তার পেছনে কেবলমাত্র একটাই কারণ ছিল, সেটা হলো চার বৌমা টিভি দেখতে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো। কিন্তু যেহেতু শ্বশুরবাড়িতে কেবলমাত্র একটাই টিভি ছিল, তাই সকাল, দুপুর, সন্ধ্যা, রাত সব সময়তেই চার বৌমার মধ্যে টিভি দেখা নিয়ে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। এমনই একদিন, ওরে বাবা বৈশালী, তুই সেই সকাল থেকে একভাবে টিভির সামনে বসে আছিস? কটা বাজে একবার দেখেছিস? দুপুর 1টা বাজে। তোকে আমি সেই সকাল 7টার সময় টিভির সামনে বসতে দেখেছি। মানে তুই একটানা 6 ঘন্টা ধরে টিভি দেখছিস? তাড়াতাড়ি টিভির সামনে থেকে ওঠ, টিভির রিমোটটা আমাকে দে, আমি এবার সিনেমা দেখবো। আহারে, তোমার মনে হচ্ছে চোখে কোনো সমস্যা আছে। তুমি একবার অবশ্যই চোখের ডাক্তারের কাছে যাও, কারণ আমি যখন টিভি দেখি শুধুমাত্র তুমি সেটাই চোখে দেখতে পাও। আমি যখন বাড়ির কাজকর্মগুলো করি তখন তো তুমি আমাকে চোখে দেখতে পাও না। দুপুরবেলা যে আমি রান্না বান্নাগুলো করলাম তখন তুমি কিছুই দেখতে পাওনি বলো? আর তুমি এখন এসে হিসাব দেখাচ্ছ আমি কত ঘন্টা ধরে টিভি দেখলাম। বাবারে বাবা, দিদি তুমি কি মিথ্যা কথা বলো? দুপুরের রান্না তুমি কোথায় করেছো? শুধুমাত্র তো সবজিগুলো কেটে দিয়েছো, আর বাকি রান্না তো আমি আর ছোট দুজন মিলে করলাম। সকালবেলার রান্না আবার বড়দি করেছিল। তুমি শুধুমাত্র কয়েকটা সবজি কেটে দিয়ে বলছো দুপুরের রান্না তুমি করেছো? চুপচাপ আমাদেরকে এখন টিভি দেখতে দাও, তুমি অনেক টিভি দেখেছো। তার মানে এবার কিন্তু রাত্রিবেলার খাবার বৈশালী রান্না করবে, আর আমরা 3 জনই টিভি দেখবো। যা যা বৈশালী, অনেক টিভি দেখেছিস, এবার টিভির রিমোটটা আমার হাতে দিয়ে এখান থেকে চলে যা। এভাবেই বাড়ির চার বউ একটা টিভি নিয়ে প্রচন্ড পরিমাণে ঝগড়া ঝামেলা করতে থাকে। আর তাদের ঝগড়া ঝামেলার আওয়াজ শুনে বাড়ির সকলেই সেখানে চলে আসে। আরে আরে, তোমরা করছোটা কি? তোমরা কি ছোট বাচ্চা নাকি যে এরকম টিভি দেখার জন্য রিমোট নিয়ে ঝগড়া করছো? বাড়িতে তো ছোট ছোট বাচ্চা আছে, তোমরা যদি ওদের সামনে এত টিভি দেখো তাহলে ওরাও তো টিভির প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে। দয়া করে বাড়িতে এরকম অশান্তির সৃষ্টি করো না। তোমরা 4 জনে তো মিলেমিশেও টিভি দেখতে পারো। কেন মা, এখানে বাচ্চাদের মতো করার কি আছে? টিভি কি বাচ্চাদের দেখা জিনিস? টিভি তো বড়দেরই দেখা জিনিস। বাচ্চাদেরকে টিভি দেখতে দিলে বাচ্চাদের তো পড়াশোনার ক্ষতি হবে, তাই আমরা বাচ্চাদেরকে টিভি দেখতেই দিই না। আর আমরা ঝগড়া করছি কোথায়? আমরা তো এমনিতেই নিজেদের মধ্যে একটু আলোচনা করছি। এই শোন, এখন দুপুরবেলা খাবার খাওয়ার সময় হয়ে গেছে, আমি বরং টিভি বন্ধ করে দিচ্ছি, কেমন? এই বলে সঙ্গীতা তার শাশুড়ি মায়ের ভয়ে টিভি বন্ধ করে দেয়। আর চার বউ মিলে বাড়ির সবাইকে দুপুরবেলা খাবার পরিবেশন করে। খাবার খেয়ে সবাই নিজের নিজের ঘরে চলে গেলে চার বৌমা আবার লিভিং রুমে গিয়ে টিভি চালায় আর টিভির রিমোট নিয়ে ঝগড়া ঝামেলায় মত্ত হয়ে ওঠে। আর হঠাৎই তারা 4 জন মিলে টিভির রিমোট নিয়ে কাড়াকাড়ি করতে করতে টিভির ভলিউম অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। আর সেই সময় টিভিতে গানের চ্যানেল সেট করা থাকায় প্রচন্ড জোরে জোরে গান বাজতে থাকে। দেখ, রিমোট ছেড়ে দে বলছি, না হলে কিন্তু আমি এই রিমোট দিয়ে মেরে তোর মাথা ফাটিয়ে দেব। বললাম আজকে একটা খুব ভালো হিন্দি সিনেমা হচ্ছে, চল সবাই মিলে দেখি, কিন্তু তাতেও তোদের পোষাচ্ছে না। অন্যদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সবাই তখন ঘুমাতে ব্যস্ত ছিল। তবে বাড়িতে প্রচন্ড পরিমাণে গানের আওয়াজে সবারই ঘুম ভেঙে যায়। এমনকি তাদের বাড়ির আশেপাশের প্রতিবেশীরাও প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে চঞ্চল দেবীর বাড়িতে আসে। আরে আরে, বাড়িতে হচ্ছে এটা কি? এরা 4 জনে একদিকে ঝগড়া করছে আর অন্যদিকে টিভিতে এত জোরে জোরে গান বাজছে কেন? এটা কি গান বাজিয়ে ঝগড়া করতে মজা পাচ্ছে? এই যে দিদি, তোমরা কি শুরু করেছো? এত জোরে তোমরা বাড়িতে গান চালিয়েছো কেন? আমার মেয়েটার সামনেই মাধ্যমিক পরীক্ষা, মেয়েটাকে এখন দিন রাত পড়াশোনা করতে হচ্ছে, কিন্তু তোমার বৌমাদের চালেই আমার মেয়েটা একদমই পড়াশোনা করতে পারে না। সকাল থেকে রাত পর্যন্ত একই ভাবে তোমাদের বাড়ি থেকে টিভির আওয়াজ পাওয়া যায়। এরকম ভাবে চলতে থাকলে আমি কিন্তু পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব। আরে বলছি, তুমি রেগে যেও না, আসলে আমার বৌমাদেরকে নিয়ে আমরা সবাই খুব চাপেই আছি। তবে ওরা এতটা জোরে কিন্তু টিভি দেখে না, আমার মনে হচ্ছে ওরা রিমোট নিয়ে টানাটানি করতে গিয়ে টিভির ভলিউমটা বেড়ে গেছে। আমি এখনই টিভি বন্ধ করে দিচ্ছি, তোমরা বাড়ি যাও। এই শুনে প্রতিবেশীরা সেখান থেকে চলে যায়। এই, তোমরা কি আমাদেরকে শান্তি করে এখানে বাস করতে দেবে না? তোমরা যা শুরু করেছো, পাড়া প্রতিবেশী এবার আমাদের নামে পুলিশে কমপ্লেন করবে বলছে। এখন দুপুরবেলা কেউ এত জোরে জোরে কখনো টিভি চালায়? তারপর তোমরা এত জোরে জোরে চিৎকার করছো, লোকজন তোমাদের ঝগড়াঝাটি দেখার জন্য বাড়ির সামনে এসে ভিড় করে দাঁড়িয়ে আছে। কি পুলিশে কমপ্লেন করবে? কার এত সাহস আমাদের নামে পুলিশে কমপ্লেন করবে? কারো সাহস থাকলে আমাদের সামনে এসে বলতে বলুন, তার চুলির মুঠি ধরে টেনে নিয়ে আসবো।
24 ঘন্টা একে অপরের সঙ্গে ঝগড়া করতে করতে তোমরা একেবারে পাক্কা ঝগড়ুটে তৈরি হয়েছো। ঝগড়া করতে তোমাদের যে এত ভালো লাগে, চুপচাপ রিমোটটা আমাকে দিয়ে দাও। দুপুরবেলা এখন কোনো রকম টিভি চলবে না। আর এখন যদি তোমরা টিভি চালিয়েছো তাহলে কিন্তু আমি টিভি ভেঙে দিতে বাধ্য হব। তোমরা বরং আমাকে রিমোটটা দাও, আমি রিমোটটা আমার ঘরে নিয়ে গিয়ে রাখবো। এই বলে চঞ্চল দেবী টিভির রিমোট নিয়ে ঘরে চলে যায়, যার ফলে চার বৌমার মুখ বাংলার পাঁচ হয়ে যায় আর তারা মন খারাপ করে এক জায়গায় বসে পড়ে। আমার মনে হচ্ছে এবার নিজেদের মধ্যে ঝগড়া না করে আমাদের চারজনকে একজোট হয়ে শাশুড়ি মায়ের সঙ্গেই ঝগড়া করতে হবে। আমরা পরের বাড়ি থেকে এসেছি বলে আমাদের কি কোনো স্বাধীনতা নেই? এভাবে উনি আমাদের থেকে রিমোট কেড়ে নিয়ে চলে গেলেন, তোরা তো ওনাকে কিছু বলতেই পারিস না। আমি একা একা বলতে গিয়ে খারাপ হবো কেন বল? আরে বাবা, তুমি তো বড়, তুমি বলতে শুরু করবে, তারপর তো আমরা একে একে তোমার কথায় তাল মেলাবো। সত্যি শাশুড়ি মা যেন আমাদের উপর অত্যাচার শুরু করেছে। আমরা কি শুধুমাত্র এই বাড়ির চাকর নাকি যে রান্না বান্না করবো, বাচ্চা সামলাবো, সবার খেয়াল রাখবো? আমাদের কি নিজেদের জীবনে আনন্দ ইচ্ছে বলে কিচ্ছু নেই? একটু তো টিভিই দেখতে চাই শুধু, আর অন্য কিছু তো নয়। তাতেও বাড়ির লোকেদের এত সমস্যা। তোমরা শুধু শাশুড়ি মায়ের পিঠ পেছনেই পটর পটর করতে পারো, শাশুড়ি মায়ের সামনে তোমাদের মুখে তো তালা পড়ে যায়। তাই এখন দয়া করে নিজেরা মুখটা বন্ধ করো, কারণ শাশুড়ি মা কিন্তু আজকে সত্যিই রেগে গেছে। তা না হলে উনি কিন্তু কখনোই আমাদের কাছ থেকে টিভির রিমোট কেড়ে নেয় না। এভাবেই তারা চার বৌমা সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা চার বৌমা একসঙ্গে শাশুড়ি মায়ের ঘরে চলে যায়, আর তারা দেখে যে ঘরে তখন শাশুড়ি মা নেই। তাই তারা চারজনে মিলে তাড়াতাড়ি করে রিমোট খুঁজতে শুরু করে। একটু খোঁজাখুঁজি করার পরেই তারা শাশুড়ি মায়ের বালিশের নিচে টিভির রিমোট দেখতে পায়, যার ফলে তারা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সেই টিভির রিমোট নিয়ে চলে আসে। এই দেখ, দুপুরে আমরা ঝগড়া করছিলাম বলে শাশুড়ি মা কিন্তু আমাদের কাছ থেকে টিভির রিমোট কেড়ে নিয়েছিল। তাই এবার কিন্তু আমরা কোনো ঝগড়া করব না, কেমন? আমরা একে একে চারজন মিলে 1 ঘন্টা করে টিভি দেখবো। আমি যেহেতু বড় বউ, তাই আমি কিন্তু প্রথমে 1 ঘন্টা টিভি দেখে নিচ্ছি, তারপর বৈশালী তুই টিভি দেখবি, কেমন? সঙ্গীতার কথা সবাই ভালোই ভালোই মেনে নেয়, আর সঙ্গীতা এবার নিজের ইচ্ছে মতো সিনেমা দেখতে শুরু করে। আর অন্যদিকে তার বাকি জায়েরা সোফার উপর বসে 1 ঘন্টা কেটে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। দাও দাও, এবার টিভির রিমোটটা দাও। 1 ঘন্টা হয়ে গেছে, 1 মিনিটও তোমাকে কিন্তু এক্সট্রা সময় দেওয়া যাবে না। আমি এবার 1 ঘন্টার মধ্যে আমার পছন্দের 2টো সিরিয়াল দেখবো। এই বলে বৈশালী সিরিয়াল দেখতে শুরু করে দেয়। তুই যে কি সিরিয়াল দেখিস, ছাতার মাথায় কিছু বুঝতেই পারি না। সিরিয়াল কিন্তু খুবই খারাপ জিনিস। সিরিয়াল দেখে ভালো কোনো শিক্ষা পাওয়াই যায় না, শুধু কূটনৈতিক বুদ্ধিগুলো শেখা যায়। বাড়িতে কিভাবে জায়েদের সঙ্গে ঝগড়া করতে হবে, বাড়িতে কিভাবে শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে হবে, সিরিয়াল দেখে এগুলোই শেখা যায়। আমরা এবার বুঝলাম তুই এত সিরিয়াল দেখিস বলে দিনের পর দিন চোখরুটি হয়ে যাচ্ছিস। আরে তোমরা আমার কানের কাছে এত বকছো কেন? তুমি যখন 1 ঘন্টা ধরে টিভি দেখলে আমি কোনো কথা বলেছি? তুমি তো শান্তি মতোই নিজের মতো সিনেমা দেখে নিলে। এবার আমাকে আমার সিরিয়াল মন দিয়ে দেখতে দাও। ঠিক এমন সময় সেখানে সঙ্গীতার বাচ্চা মেয়ে মিষ্টি চলে আসে। আর মিষ্টি যখন দেখে তার মা এবং কাকিমণি সবাই মিলে টিভি দেখছে, তখন তারও টিভি দেখতে খুবই ইচ্ছা হয়। ওমা, মা, আমিও টিভি দেখবো, আমি কার্টুন দেখবো। আমার ডোরেমন দেখতে খুব ভালো লাগে। কতদিন হয়ে গেল আমি কার্টুন দেখি না, আমাকে কার্টুন দেখতে দাও না মা। এই বৈশালী, দেখ না, আমার মেয়েটা কার্টুন দেখতে চাইছে, ওকে একটু কার্টুন দেখতে দে। অল্প একটু কার্টুন দেখিয়েই আমি ওকে ঘরে পাঠিয়ে দেবো। 5-10 মিনিটের জন্য একটু কার্টুনের চ্যানেলে দে তো। আচ্ছা, মুশকিল তো। আমার টিভি দেখার সময় এখন তোমার মেয়েকে আমি কার্টুন দেখতে দেবো কেন? তুমি যখন সিনেমা দেখো তখন আমার ছেলে তোমার কাছে এসে টিভি দেখার বায়না করলে তুমি কি ওকে কার্টুন দেখতে দাও? এই মিষ্টি, বাচ্চাদের এরকম একদম টিভি দেখতে নেই। চুপচাপ করে গিয়ে পড়াশোনা কর। যা যা, চুপচাপ মন দিয়ে পড়াশোনা কর বলছি। এমন সময় সেখানে বৈশালীর ছেলে বিট্টুও চলে আসে। মা, আমি একা একা হোমওয়ার্ক করতে পারছি না, তুমি চলো না, আমাকে একটু হোমওয়ার্ক করতে সাহায্য করবে। স্কুল থেকে অনেক কঠিন কঠিন অঙ্ক করতে দিয়েছে, আমি কিছুতেই করতে পারছি না। উফ, আমি টিভি দেখতে বসলেই বাচ্চাটা আমাকে এত বিরক্ত করে। কিরে বিট্টু, আমি যখনই টিভি দেখতে বসি তখনই তোর হোমওয়ার্ক করার কথা মনে পড়ে। আমি এখন সিরিয়াল দেখছি, তাই আমি এখন অন্য কোনো কাজ করতে পারবো না। এক কাজ কর, মিষ্টি, বিট্টু আর বাবলি, তোরা যা, সবাই মিলে ঠাম্মিকে গিয়ে বল ঠাম্মি তোদেরকে হোমওয়ার্ক করিয়ে দেবে। 2-3 ঘন্টা অন্তত ঠাম্মির কাছে পড়াশোনা করার পর এখানে আসবি, যা বলছি। তা না হলে কিন্তু সব কটাকে ধরে মারবো। ঠিক আছে মা, আমরা ঠাম্মির কাছে গিয়ে পড়াশোনা করব, কিন্তু তার আগে আমাদেরকে কিছু খেতে দাও, কারণ সন্ধ্যাবেলা থেকে আমরা কিছুই খাইনি। তুমি আমাদেরকে ম্যাগি বানিয়ে দাও, আমরা ম্যাগি খেয়ে তারপর ঠাম্মির কাছে পড়তে বসবো।
তোদের জ্বালাই দেখছি আমাদের জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এতই যখন খিদে পেয়েছে তাহলে যা নিজেরা ম্যাগি বানিয়ে খেয়ে ফেল, আমাদেরকে এখন বিরক্ত করিস না। চুপচাপ এখান থেকে কেটে পড়, তা না হলে কিন্তু এবার সত্যি সত্যি ধরে মারবো। এই শুনে বাচ্চারা খুব ভয় পেয়ে যায় আর তারা তখনই সেখান থেকে সোজা রান্নাঘরে চলে যায়। আমি তো বললাম এখন আমাদেরকে কেউ ম্যাগি বানিয়ে দেবে না, দেখলি না এখন সবাই টিভি দেখতে ব্যস্ত। তোরা চিন্তা করিস না, আজকে আমি তোদেরকে ম্যাগি বানিয়ে খাওয়াবো। আমি ফোনে দেখেছি কিভাবে ম্যাগি বানাতে হয়। তোরা দাঁড়া, আমি এখনই গ্যাস ধরাচ্ছি। এই বলে বিট্টু গ্যাস ওভেন ধরানোর চেষ্টা করে, কিন্তু তার কিছুতেই গ্যাস ওভেন পর্যন্ত হাত গিয়ে পৌঁছায় না। আর সেই জন্য বিট্টু রান্নাঘরে সেলফের উপর উঠে গ্যাস ওভেন ধরানোর চেষ্টা করে। তার ফলে হঠাৎই গ্যাস ওভেন ধরাতে গিয়ে বিট্টুর গেঞ্জিতে আগুন লেগে যায় আর ভয়ের চোটে বিট্টু প্রচন্ড পরিমাণে চিৎকার করে ওঠে, যা দেখে মিষ্টি এবং বাবলিও খুবই ভয় পেয়ে যায় আর তারা সবাই মিলে চিৎকার করতে শুরু করে। অন্যদিকে চার বউয়ের মধ্যে টিভির রিমোট নিয়ে ঝগড়া বেঁধে যায় আর তারা তখনও পর্যন্ত ঝগড়া করতে ব্যস্ত থাকে, তাই কিছুই তারা শুনতে পায় না। এমন সময় চঞ্চল দেবী তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে বিট্টুর গায়ে জল ঢেলে তার প্রাণ বাঁচায়। এরই মধ্যে বিট্টুর শরীরের কিছুটা অংশ পুড়ে যায়, তাই সে বিট্টুকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যায়। আর এমন ঘটনার ফলে বাড়ির সবাই মিলে চার বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। অনেক হয়েছে, আর নয়। আজকে শুধুমাত্র এই টিভির জন্য আমার নাতনির বড়সড় ক্ষতি হয়ে যেত। উপরওয়ালার কৃপায় আমার নাতি প্রাণে বেঁচে গেল। আমি আজকেই শয়তানের বাক্সটাকে বাড়ি থেকে দূর করে দেব। বাড়িতে টিভিও থাকবে না, তাহলে চার বউয়ের মধ্যে কোনো ঝগড়াও থাকবে না। শ্বশুর মশাইয়ের কথা শুনে চার বৌমা কোনো রকম কোনো কথা বলতে পারে না। তারা নিজেদের ভুলের জন্য প্রচন্ড পরিমাণে লজ্জিত বোধ করে। আর সেদিনই রমেশবাবু এবং তার ছেলেরা সেই টিভি ভেঙে ফেলে। আর এমন ঘটনার পর থেকে বাড়িতে কেউ কখনো আর টিভি কিনে নিয়ে আসে না। তাই এখন চঞ্চল দেবীর বাড়িতে কোনো রকম ঝগড়া ঝামেলারও সৃষ্টি হয় না। চার বৌমা এখন মিলেমিশে বাড়ির কাজকর্ম করে, রান্না বান্না করে, বাচ্চাদের দেখাশোনাও করে। এভাবেই সবাই হাসি খুশি বসবাস করতে থাকে। প্রিয়াঙ্কা তার গরিব মা বিমলার সঙ্গে একটা ঝুপড়িতে বাস করে, কিন্তু প্রিয়াঙ্কার এরকম গরিবই মোটেই পছন্দ নয়। তাই সে সবসময় চিন্তা করে কিভাবে বড়লোক ছেলেকে ফাঁসানো যায় আর তাকে বিয়ে করে সুখে শান্তিতে সারা জীবন কাটানো যায়। তাই সে শহরের একটা বড় কর্পোরেট সেক্টরে চাকরি করতে শুরু করে দেয় আর সেখানকারই ম্যানেজার প্রীতমকে নিজের প্রেমের জালে ফাঁসায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর দুজনে মিলে একদিন ঠিক করে তারা এবার বিয়ে করবে। প্রীতম, বিশ্বাস করো, আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই। তাই তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি মরে যাব। আমাকে প্লিজ তুমি কখনো ছেড়ে চলে যেও না, কারণ ছোটবেলায় আমার বাবা মা দুজনেই মারা গেছে। আমি ভীষণ একা। প্রীতম যেহেতু খুবই ভালো মনের মানুষ ছিল, তাই সে প্রিয়াঙ্কার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে। আর সে অত্যন্ত বড়লোক হলেও তার মন খুবই সরল ছিল। এমনকি তার মা রচনা দেবী এবং বাবা শ্যামল বাবুরও মন ভীষণ ভালো। তাই তারা সকলেই প্রিয়াঙ্কার এরকম মিষ্টি মিষ্টি কথা বিশ্বাস করে। আর কিছুদিনের মধ্যেই তারা একটা রেজিস্ট্রি অফিসে গিয়ে ধুমধাম করে বিয়ে করে। কিন্তু এই বিষয়ে নিজের গরিব মাকে প্রিয়াঙ্কা কিছু জানায় না। কিরে, আমি পাড়া প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়েছি তুই নাকি বিয়ে করেছিস, কিন্তু তুই তোর মাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না যে তুই বিয়ে করবি? আমি তো তোর মা, কত কষ্ট করে তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি, আর তুই 1 মিনিটের মধ্যেই আমাকে পর করে দিলি। হ্যাঁ মা, যা করেছি বেশ করেছি, কারণ আমার বর যদি জানতে পারে যে আমি এরকম গরিব ঘরের মেয়ে আর আমার মা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে ভুট্টা বিক্রি করে, তাহলে কোনোদিন আমাকে বিয়ে করবে না। সেই জন্য আমি নিজে ভালো থাকবো বলে তোমাকে না জানিয়েই বড়লোক ছেলের সঙ্গে বিয়ে করে নিয়েছি। তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করে সুখে থাকতে পারবি তো? আমি চাই তুই সারা জীবন ভালো থাক, কিন্তু কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাস না যেন। শোনো মা, এসব ফালতু কথা আমাকে বলে লাভ নেই, আর আমি তোমার সঙ্গে আর কোনোদিনও সম্পর্ক রাখবো না। আমি আমার শ্বশুর বাড়িতে জানিয়ে দিয়েছি আমি অনাথ, তাই তুমি ভুল করেও আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আমি আমার শ্বশুর বাড়িতে চললাম, ওখানে গিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব। এই বলে প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে শ্বশুর বাড়িতে চলে যায়। আর শ্বশুর বাড়িতে গিয়ে সে বড়লোকই আরাম পেয়ে একেবারে রাজরানী হয়ে ওঠে। ধীরে ধীরে সে তার মায়ের কথা ভুলে যায়। তার শ্বশুর বাড়িতে চারিদিকে এসি লাগানো থাকে, সেই জন্য প্রিয়াঙ্কা একেবারে পায়ের উপর পা তুলে থাকে। কিন্তু অন্যদিকে তার গরিব মা গরমের মধ্যে সারা জায়গায় ঘুরে ঘুরে ভুট্টা বিক্রি করে। ভাগ্যিস আমি মিথ্যা কথা বলে প্রীতমকে বিয়ে করেছিলাম, না হলে আমার কোনোদিনও এত বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হতো না। এখানে কত আরাম, এত আরাম আমি গরমের মধ্যে কোনোদিনও এই বস্তিতে পাইনি।
প্রত্যেকদিন প্রীতম আমার জন্য নতুন নতুন শাড়ি কিনে আনছে, আর আমি সারাক্ষণ এসিতে বসে আরাম করছি। এর থেকে ভালো জীবন তো আর কিছুই হতে পারে না। এভাবেই প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়িতে খুবই আরামে দিন কাটাতে থাকে। কিন্তু অন্যদিকে সে যখনই তার বরের সঙ্গে ঘুরতে যায়, তখনই সে তার মায়ের সামনাসামনি চলে আসে। কিন্তু প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে কথা বলতে চায় না। সে তার মাকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, আর তাকে না চেনার ভান করে মুখ ফিরিয়ে নেয়। আচ্ছা, আগের দিন যখন আমি তোমার সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, ওই বুড়ি মহিলাটা তোমার সাথে কথা বলতে চাইছিল কেন? যে ভুট্টা বিক্রি করে, তুমি কি ওনাকে চেনো নাকি? না না, তুমি খেপেছো নাকি? ওই বুড়ি গরিব মহিলাকে আমি চিনতে যাব কেন? আসলে ওর কাছে আমার 2টো ভুট্টা বাকি ছিল, তাই আমাকে জোর করে বলছিল আমি যদি ভুট্টা কিনে নিই। কিন্তু আমি ওই পচা ভুট্টা কেন কিনবো বলো? সেই জন্য ওরকম কান্নাকাটি করছিল। তুমি ওরকম গরিবদের কথা ভেবে নিজের সময় নষ্ট করো না, চলো। এভাবে প্রিয়াঙ্কা তার স্বামীকে ভুলভাল বুঝিয়ে দেয়, আর মনে মনে নিজের মায়ের উপর রাগ করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন প্রীতম অফিস থেকে বাড়িতে ফিরে আসার পর, প্রিয়াঙ্কা, আজকে সিনেমা হলে একটা নতুন সিনেমা শুরু হয়েছে, চলো আমি আর তুমি সিনেমা দেখে আসি। আর রাত্রেবেলা রেস্টুরেন্টে ডিনার করে নেব, তোমাকে আর গরমের মধ্যে রান্না বান্না করতে হবে না। হ্যাঁ নিশ্চয়ই প্রীতম, চলো। আর জানো, ছোটবেলা থেকে আমি অনাথ হওয়ার জন্য কোনোদিনও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারিনি, কিন্তু তোমার জন্য এখন আমার সব স্বপ্ন পূরণ হচ্ছে। এই বলে প্রিয়াঙ্কা খুশি মনে একেবারে শাড়ি পরে দামি দামি গহনা পরে তৈরি হয়, আর সে তার বরের সঙ্গে 4 চাকা গাড়িতে করে সিনেমা হলের দিকে রওনা দেয়। সেই সময় বিমলা ফুটপাতের ধারে বসে ভুট্টা বিক্রি করে। এই যে প্রিয়াঙ্কা, মা প্রিয়াঙ্কা, তুই এরকম গাড়ি করে চলে যাবি? একবারও আমার দিকে তাকাবি না তুই? কতদিন তোকে দেখিনি, একবার গাড়িটা থামা না মা, আমার কাছে আয় না একটা বার। এই যে দেখছি আমাকে ফাঁসিয়েই ছাড়বে, আমাকে সুখে কিছুতে সংসার করতেই দেবে না। দেখতেই তো পাচ্ছি আমি ওনাকে পাত্তা দিচ্ছি না, তবুও কেন যে আমার পেছনে পড়ে থাকে কি জানি। আসলে মেয়ে এখন ধনী হয়ে গেছে তো, তাই মেয়ের কাছে পাত্তা পেয়ে একটু টাকা পয়সা আদায় করার চেষ্টা করছে, বদমাইশ মহিলা একটা। এইভাবে প্রিয়াঙ্কা গাড়িতে বসে বসে তার মাকে না চেনার ভান করে, আর মনে মনে তার মাকে প্রচন্ড গালিগালাজও করতে থাকে। কিন্তু এরকম মায়ের কষ্টে ভরা ডাক প্রীতমের কান পর্যন্ত পৌঁছে যায়, আর প্রীতম তখনই গাড়ি থামাতে যায়। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, ওই দেখো, আমি তোমাকে ওই মহিলাটার কথা বলেছিলাম না, যে ভুট্টা বিক্রি করছে, উনি তোমাকে কিভাবে ডাকছে দেখো। উনি কি তোমাকে সত্যিই চেনে না কি গো? আমার তো মনে হচ্ছে উনি তোমাকে ডাকছে। আরে না না, আমি তোমাকে বলছি তো, তুমি ভুল শুনছো। আসলে ওই মহিলাটা পাগল, আর উনি ভাবেন যে আমি ওনার মেয়ে। ওনার মেয়েকে নাকি একেবারে আমার মতোই দেখতে, তাই উনি আমার মধ্যে ওনার মেয়েকে খুঁজে পাচ্ছেন। উনি আমাকে দেখলে এরকম পাগলের মতো চিৎকার করে। তুমি প্লিজ গাড়ি থামিও না, না হলে কিন্তু ওই মহিলা আবার কান্নাকাটি করবে। প্লিজ তুমি চলো এখান থেকে। এভাবে প্রিয়াঙ্কা মিথ্যা কথা বলে নিজের বরকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর প্রীতম চাইলেও গাড়ি থামাতে পারে না। অন্যদিকে প্রিয়াঙ্কার গরিব মা তাকে ডাকতে ডাকতে দৌড়াতে শুরু করে, আর সে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। এমনকি তার মাথায় ভীষণ পরিমাণে চোট লাগে আর রক্ত বেরোতে থাকে। অন্যদিকে তার ধনী মেয়ে সিনেমা হলে গিয়ে নিজের বরের সঙ্গে খুবই মজা করে সিনেমা দেখে এবং রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর অন্যদিকে তার মা রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে নিজের বস্তিতে ফিরে আসে। আমার মেয়ে আমাকে কিভাবে অস্বীকার করে দিল। আমি ছোটবেলা থেকে কত কষ্ট করে ওকে মানুষ করেছি, লোকের বাড়িতে রান্নার কাজ করেছি, তারপর ভুট্টা বিক্রি করেছি, কিন্তু এখন যার জন্য এত কিছু, সেই তো আমাকে চেনে না। এভাবেই বিমলা পুরানো দিনের কথা মনে করতে শুরু করে, যখন সে অনেক কষ্ট করে তার মেয়েকে মানুষ করত। কারণ বিমলার স্বামী মারা যাওয়ার পর তাদের জীবনে আর কেউ ছিল না, আর সে তার মেয়েকে খুবই কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে। কিন্তু মেয়ে যখনই বড় হয়েছে, তখন সে তার বড়লোক বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নিজেও সবসময় বড়লোক হতে চেয়েছে, তাই সে তার মাকে কোনোদিনও ভালোবাসেনি। একদিন প্রিয়াঙ্কা কলেজে যাবে এমন সময়, মা, এই 1 বছর ধরে আমি একটাই সালোয়ার পরে দিন কাটাতে পারছি না, তুমি আমাকে অন্তত একটা নতুন জামা কিনে দাও। তারপর আমি যখন বিয়ে করে বড়লোক শ্বশুর বাড়িতে চলে যাব, তখন আর তোমাকে আমার জন্য কিছু কিনে দিতে হবে না। আমি তোকে সালোয়ার কিনে দেবো রে মা, কিন্তু তুই এত কথা কেন বলছিস? আমাদের মতো গরিব পরিবারের মেয়েদের কখনো বড়লোক বাড়িতে বিয়ে হয় না, তাই তুই এত স্বপ্ন দেখা ছেড়ে দে, ভালো করে পড়াশোনা শিখে চাকরি কর। হ্যাঁ নিশ্চয়ই, কেন বিয়ে করে না? নিশ্চয়ই বিয়ে করে। যদি আমি আমার এরকম গরিব ঝুপড়ির কথা কাউকে না জানাই, তাহলে আমাকে সবাই বিয়ে করবে, আর আমি যা দেখতে সুন্দর, বড়লোক ছেলেরা আমার পেছনে দৌড়ে আসবে।
এভাবে প্রিয়াঙ্কা নিজের মায়ের কাছে তার স্বার্থপরতার পরিচয় দিয়ে দেয়। আর বিয়ের পর প্রিয়াঙ্কা আরো এক কাঠি উপরে চলে যায়। একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কা প্রীতমের সঙ্গে একটি আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে যায়। আর তখন প্রিয়াঙ্কাকে দেখে তার ঝুপড়ির এক মহিলা শান্তি তার কাছে কাঁদতে কাঁদতে আসে। শান্তিকে দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। প্রিয়াঙ্কা, আমি অনেকদিন ধরে তোকেই খুঁজছিলাম, কিন্তু আজকে পেয়েছি। তোর মায়ের কিন্তু শরীর ভালো নেই। সেদিন রাস্তায় হোঁচট খেয়ে তোর মা পড়ে গিয়ে মাথায় অনেকটা চোট পেয়েছে, আর তারপর থেকে অজ্ঞান হয়ে পড়েছিল। আর তারপর আমরা সবাই অনেক কষ্ট করে তোর মাকে একটা চিকিৎসালয়ে ভর্তি করে দিয়েছি, কিন্তু তোর মা বারবার তোর কথাই বলছে। তুই একটু চল না, তোর মায়ের সঙ্গে দেখা করবি, না হলে বেচারি তোর কথা ভেবে ভেবেই হয়তো মরে যাবে। প্রিয়াঙ্কা এসব কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় আর খুবই আস্তে আস্তে সেই মহিলার সঙ্গে কথা বলতে শুরু করে। আমার মা? কি আমার মা? হ্যাঁ, আমি কতবার বলেছি আমি অনাথ, আর তুমি বা কে? এখন কি এগুলো তোমাদের ভিক্ষা চাওয়ার নতুন টেকনিক? এই নাও 500 টাকা। আর জীবনে কোনোদিনও আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। বদমাইশ মহিলা কোথাকার। যেই বড় লোক দেখেছে অমনি পেছন পেছন টাকার লোভে চলে এসেছে। যাও বলছি এখান থেকে, আর একদম নিজের মুখ দেখাবে না। চলে যাও চুপ করে। বাবা, কি স্বার্থপর মেয়ে রে তুই। তোর মতো মেয়ে হওয়ার থেকে না হওয়া ভালো। আর তোর জন্য তোর মা কেঁদে কেঁদে মরে যাচ্ছে। ছি, জীবনে যেন কারোর পেটে তোর মতো কুসন্তান জন্ম না নেয়। এই বলে শান্তি সেখান থেকে চলে যায়। আর তখনই প্রীতম সেখানে চলে আসে। কিন্তু প্রীতমের এবার তার বউয়ের উপর ভীষণ পরিমাণে সন্দেহ হয়। তাই সে তার বউকে বারবার সেই মহিলার কথা জিজ্ঞাসা করলেও প্রিয়াঙ্কা মুখের উপর সমস্ত কথা অস্বীকার করে। আর প্রীতম তখনই সত্যি কথা জানার জন্য একটা বুদ্ধি খাটায়। প্রিয়াঙ্কা, আমার অফিসে একটা মিটিং আছে, তুমি ট্যাক্সি করে বাড়ি চলে যাও। আমি মিটিং করে তারপর বাড়ি ফিরবো। আচ্ছা ঠিক আছে প্রীতম, তুমি সাবধানে এসো। এই বলে প্রিয়াঙ্কা ট্যাক্সি করে বাড়িতে চলে যায়। আর সেই মুহূর্তে প্রীতম তাড়াতাড়ি করে সেই মহিলার পেছনে দৌড়ে যায়। আর সে তার কাছে সত্যি ঘটনা জানতে চাওয়ার জন্য ভীষণ পরিমাণে অনুরোধ করে। তখন শান্তি প্রীতমকে দেখে বুঝতে পারে যে সেটা প্রিয়াঙ্কার স্বামী। তাই শান্তি সমস্ত ঘটনা তাকে বলে দেয়। ওই মেয়ের কথা তুমি আর বলো না। তোমার বউ ভীষণ স্বার্থবাদী। ও শুধুমাত্র তোমাকে টাকার জন্য ভালোবাসে। আর ওর গরিব মা একটা চিকিৎসালয়ে এখন ভর্তি আছে। বদমাইশ মেয়ে। ও বলে কিনা ও নিজের মাকে চেনে না, আর ও নাকি অনাথ। এমনকি ছোটবেলায় আমি ওকে খাইয়ে বড় করেছি, কিন্তু ও এখন সেটাও অস্বীকার করছে। কদিন পর তুমি যদি গরিব হয়ে যাও, তোমার বউ তোমাকেও কিন্তু চিনবে না। ও ভীষণ বাজে মেয়ে। শান্তির এরকম কথা শুনে প্রীতমের পায়ের তলা থেকে মাটি সরে যায়। কারণ সে বিশ্বাস করতে পারে না তার বউয়ের মা জীবিত থাকা সত্ত্বেও কিভাবে সে নিজেকে অনাথ বলে দাবি করতে পারে। তাই তখনই প্রীতম শান্তির সঙ্গে চিকিৎসালয়ে চলে যায়। আর নিজের অসুস্থ শাশুড়ি মাকে দেখে তার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। বাবা, তুমি এসেছো? আর আমার মেয়ে কোথায়? আমি জানতাম আমার অসুস্থ হওয়ার কথা শুনে তোমরা নিশ্চয়ই এখানে আসবে। আমার মেয়ে এতটাও নির্দয় নয়। এমনিতেও আমি আর কতদিন বাঁচবো বলো? কিন্তু বাবা, আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে আসেনি মা, কিন্তু আপনার জামাই এসেছে। আর আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সুস্থ করে তুলবো, তারপর আপনার মেয়ের কাছে নিয়ে যাব। আপনি এখন আমার সাথে চলুন, আর একদম কান্নাকাটি করবেন না। এই কথা বলে প্রীতম তার শাশুড়ি মাকে নিয়ে একটা বড় নার্সিং হোমে চলে যায়। আর সেখানে অনেক টাকা দিয়ে তার চিকিৎসা করাতে শুরু করে। ধীরে ধীরে তার শাশুড়ি মা একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু অন্যদিকে প্রীতম সবসময় তার বউয়ের উপর রেগে থাকে। আর একদমই সে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে চায় না। ফলে প্রিয়াঙ্কারও খুবই মন খারাপ থাকে। আর এভাবেই কিছুদিন কাটে। আর একদিন প্রিয়াঙ্কা তার বরকে এরকম বাজে ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলে প্রীতম কিছুতেই প্রিয়াঙ্কাকে কিছু বলতে চায় না। তোমার কি হয়েছে? তুমি কি অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলেছো? তুমি আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করছো কেন? কি দোষ করেছি আমি? না, তুমি কোনো দোষ করোনি, কিন্তু আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে না। আর তুমি যদি আমার মন জয় করতে চাও, তাহলে আজকে সন্ধ্যাবেলা ভালো ভালো খাবার দাবার রান্না করবে, কারণ আমার একজন বিদেশি ক্লায়েন্ট আসবে। আমি অফিসে গেলাম। প্রিয়াঙ্কা প্রীতমের কথা শুনে খুবই খুশি হয়। আর সে তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে এসি চালিয়ে দেয়। আর আরাম করে এসির হাওয়ায় ভালো ভালো খাবার দাবার রান্না করতে শুরু করে। আর প্রিয়াঙ্কা সমস্ত রান্না হয়ে গেলে সে টেবিলে সমস্ত খাবার সাজিয়ে রাখে। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রীতমও চলে আসে। আর প্রিয়াঙ্কা যখন প্রীতমের বিদেশি ক্লায়েন্টের কথা জিজ্ঞাসা করে, সেই সময় প্রীতম তার শাশুড়ি মাকে বাড়ির মধ্যে নিয়ে আসে। আর নিজের মাকে দেখা মাত্রই প্রিয়াঙ্কার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। কি ব্যাপার বৌমা, তুমি তোমার মাকে দেখে এরকম ঘাবড়ে যাচ্ছ কেন? তুমি কি ভাবলে আমরা কোনো সত্যি কথা জানি না? আমি ভাবতেই পারছি না
তুমি বড়লোক ছেলেকে বিয়ে করবে বলে নিজের জন্মদাত্রী মাকে এরকম করে অস্বীকার করবে? ছি, তোমার থেকেই আশা করিনি। আর প্রীতম যদি সেই দিন তোমার মায়ের কাছে নার্সিং হোমে না যেত, তাহলে আমরা কোনোদিনও সত্যি ঘটনা জানতে পারতাম না। আমি কোনোদিনও ভাবতে পারি না যে আমার বাড়ির বউ এতটা খারাপ হতে পারে। নিজের শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কার চোখে জল চলে আসে, আর প্রিয়াঙ্কা তখনই তার মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয়। সেই সাথে প্রিয়াঙ্কা তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চায়। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকে সকলেই ক্ষমা করে দেয়। আর সেই দিনের পর থেকে প্রিয়াঙ্কার মাও সেই বাড়িতেই থাকতে শুরু করে। এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে।